ও ও সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে আমি দোষ কি তাতে? হাতটি ধরো, চলি আমিও একই সাথে। ইস, সবকত দুষ্টু পোলাপান। বন্ধু, দেখ দেখ, মেয়েটা হাসছে, মনে হয় রাজি হয়ে গেছে। এই সুযোগে প্রপোজ করে দে। আমি আর আমার বন্ধু মিলে সাইকেল চালিয়ে একটা মেয়ের পিছু পিছু গান বলতে বলতে যাচ্ছি। তখনই বললাম, আই লাভ ইউ বেবি। তখন মেয়েটি বোরকার মুখোশ খুলে বলে উঠল, আই লাভ ইউ টু বেবি। ডাকবো নাকি কাজী? সামলে নিব, তোর আব্বা থাকলে রাজি সবই। আমি তো মেয়েটার কথা শুনে অবাক। তখন মেয়েটার মুখের দিকে তাকালাম, তখন আরও অবাক, কারণ এটা হচ্ছে আমার ফুফাতো বোন আরোহী। তখন আর কি, সাইকেল ফেলেই রেখে দৌড়। আব্বা, বাঁচাও, আমি আর শেষ। কই যাস, খাড়া কুত্তা বান্দর তুই? খাড়ার সময় নাই, সরি আপু, আমি ডিয়ারে পড়ে বলেছি। এটা বলেই দৌড়। পিছনে আবিরও সাইকেল নিয়ে দৌড় দিয়েছে। ভাবতেই পারিনি এটা আরোই হবে। বোরকা পরা ছিল বলে চিনতে পারিনি। যদিও এমন কাজ করিনি, কখনো কোনো মেয়েকে রিপ্রেজেন্ট করি না, সব মেয়েদের সম্মান করি, কখনো কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকাইনি। কিন্তু আজ ট্রুথ ডেয়ারে পড়ে এমন করতে হয়েছে বন্ধুর কথাই। ভেবেছিলাম পরে ক্ষমা চেয়ে নিব, কিন্তু এই আরোহীকে খুব ভয় পাই। আমার থেকে সিনিয়র, 3 বছরের বড়, তার উপর আবার গুডি মাইয়া। এদিকে দৌড়ে বেশ কিছুটা দূরে দাঁড়ালাম, তখন আবিরের সে বলে উঠল, কি রে হারামি, তোর ফুফাতো বোন কবে আসলো ঢাকা থেকে? জানি না, সকালে তো দেখে আসলাম, আসে নাই, হয়তো এখন আসছে। এখন কি হবে? কি আর হবে, এখন বাসায় যেতে হবে জলদি, যাতে এইগুলো কাউকে না বলে। বললে একটাও হাড্ডিগুড্ডি আস্ত থাকবে না, সব কয়টা আব্বা ভাঙবে। ঠিক আছে, তুই বাসায় যা, আমি কিছুক্ষণ পর আসতেছি। দেখতে বাইচা আসিস নাকি মইরা গেছিস? হালার পুত, মজা নিস, সব দোষ তোর। ট্রুথ ডেয়ার খেলবে, এখন যদি কিছু হয় তাহলে খবর আছে। আচ্ছা, এখন বাসায় যা জলদি। দৌড়ে বাসায় যেতে লাগলাম। চলুন এভাকে পরিচয় দিয়ে ফেলি, এ যে আমি, হ্যাঁ আমি, বাবা মায়ের একমাত্র ছেলে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। বাবা কৃষিকাজ করে, আর একটা মুদির দোকান আছে, তা দিয়ে সংসার চলে। আপাতত লেখাপড়া করছি, লেখাপড়া শেষ হলে কিছু একটা করব। আর আম্মু গৃহিণী, আর আরোহী হচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবার ঢাকায় বিজনেস আছে। আমরা মধ্যবিত্ত হলেও আরোহীরা বড়লোক। আরোহী আপু বাসায় বেশ কিছুদিন থাকবে, বেড়াতে আসছে আর কি। আর আসার সময় কি হলো তা তো দেখলেন। এবার গল্পে ফেরা যাক, গল্পের সাথে থাকুন, আরও পরিচয় কাহিনী সব জানবেন। বাসায় যাওয়ার পর আম্মু বলল, আরোহী আসছে আর তোকে খুঁজছিল, যা গিয়ে দেখা করে আয়। এটা বলে আম্মু চলে গেল। এক বস্তা সাহস নিয়ে ঘরে গিয়ে দেখি আরোহী আপু বসে আছে আমার নিজের ঘরে। এক বস্তা সাহস নিয়ে সামনে গিয়ে বলে উঠলাম, আপু, তুমি আমায় নাকি ডাকছিলে? হুম। কি হয়েছে, জলদি বলো। কেন এত জলদি কেন? কাজ আছে, জলদি বলো। বলছি, আগে বসে তো, দাঁড়িয়ে কি কথা বলছিস? বিছানায় বসে নে, অনেক কথা আছে। আমার বাড়িতে আমায় এত খাতিরদারি করছো, ব্যাপার কি? কিছু না, এই এমনিতেই আর কি। আপু আমার সাথে কথা বলতে বলতে এ ফাঁকে রুমের দরজা বন্ধ করে দিল। তা দেখে আশ্চর্য হয়ে বলে উঠলাম, কি ব্যাপার, রুমের দরজা বন্ধ করছো কেন? এতদিন পর কাছে পেলাম, একটু সেবা যত্ন তো করতে হবে, তাই না? তুই তো আমাদের বাসায় যাস না, তাই তোর বাড়িতে সেবা যত্ন করবো তোকে। মায়ের দিবে নাকি? মতলব তো খারাপ। আল্লাহ রক্ষা করো, আজকের মতো বাঁচাইয়া দাও। সেবা যত্নের প্রয়োজন নেই, কি বলতে ডাকছো বলো জলদি, নয়তো গেলাম, কাজ আছে। ভয় পাস না, মারবো না, একটু বসে অপেক্ষা কর। এটা বলে আবু ফ্রিজ খুলে একটা মিষ্টি হাতে নিয়ে এসে কাছে আসলো আর বলল, রাস্তায় কি জানি বলছিলি আমায়? ও, তখনকার ব্যাপারটা আসলে আপু, তখন আবিরের সাথে একটা বিষয় নিয়ে বাজি ধরেছিলাম, হারলে ডেয়ার দিবে,
তখন আমি হেরে যাওয়ায় আবিরের কথা অনুযায়ী এটা করতে হলো। ডেয়ার অনুযায়ী সরি সরি আপু। আচ্ছা যাই হোক, কংগ্রাচুলেশনস, এই নে মিষ্টি খা। না, আমি মিষ্টি খাই না। আর এই কংগ্রেচুলেশনটা কিসের জন্য? হুঁ? এই মিষ্টি খেয়ে নে, তারপর বলছি, তারপর অন্য মিষ্টি দিচ্ছি। মানে কিছুই বুঝলাম না। অন্য মিষ্টি সেটা আবার কি? সেটা হচ্ছে প্রেমের মিষ্টি। তোকে আমি আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু বলি নেই। তখন রাস্তায় প্রপোজ করলি না, আমি রাজি এখন। সেটা শয়তানি হোক আর যাই হোক, আমি রাজি। ভূতের মুখে রাম নাম। আমি করব তোমার সাথে প্রেম? কখনোই না। তুমি দজ্জাল রিনা খান, তার উপর আবার ফুফাতো বোন। এটা বলতে জিহ্বাতে কামড় দিলাম। মুখ ফসকে কি বলে ফেলেছি। তখন আপু গাল টিপে মুখ খুলে মিষ্টি দিয়ে দিল মুখের ভিতর। অবাক হয়ে তাকিয়ে আছি। মিষ্টি মুখে দেওয়ার জন্য কথা বলতে পারছি না। তখন আরোহী বলে উঠল, প্রেম করবি না মানে? করতেই হবে আমার সাথে প্রেম। তুই কি ভাবছিস শয়তানি করে বলছিস বলে ছেড়ে দিব? কখনোই না। তখন বলেছিস কেন? এখন আমার সাথে প্রেম করতেই হবে। না করুম না আমি প্রেম তোমার সাথে। কারণ তোকে হবেই, নয়তো মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। প্রেমে ফেলে আমায় এখন তুই প্রেম করবি না? তা আমি হতে দিব না। এ বলে আপু ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিল। তারপর আপু আমার উপর বসে ধোয়াত চেপে ধরে ঠোঁটের সাথে ঠোঁটগুলো এক করে দিল, দিয়ে লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, রাজি হয়ে যা, তাহলে আরও অনেক কিছু পাবি যা তোর কল্পনার বাইরে। এত কিছু দিব, এটা তো শুধুমাত্র সিম্পল। কিছু লাগবে না, প্রেম করুম না আমি তোমার সাথে। ও একটু শয়তান ছেড়ি, মুখ ধোয় না মনে হয় 1 বছর ধরে। কি এত বড় কথা বলে অপমান করলি? তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। এ বলে আপু আমার উপর আবারও ঝাঁপিয়ে পড়ল। 5 মিনিট পর ছেড়ে দিল। তোমার নামে আমি নিরীহ শিশুর উপর হামলা করার মামলা করব। ঘরে ডেকে এনে ধর্ষণ করার চেষ্টা। ঠিক আছে। আর হ্যাঁ, তাহলে ধর্ষণের সাথে রেপটাও বলে দিস। এটা বলে আরোহী আপু শার্ট খুলতে লাগলো। এই ফাঁকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দৌড়ে কিছু দূরে আসতেই দেখি আবির আসছে। এই অভি, তারা তারা দৌড়ে কই যাচ্ছিস আবার? দাঁড়াতে পারবো না বন্ধু, আমার ইজ্জতের ব্যাপার। আরে শালা দাঁড়া, এইদিকে আয়। কিসের ইজ্জত? কি হয়েছে আবার? দৌড়ে কোথায় যাচ্ছিস? কি হয়েছে বল তো, কিছু হয়েছে? কিছুক্ষণ আগে কি করেছি মনে আছে? হুম, তা কি হলো? বাসায় আসতেই আম্মু বলল আরোহী ডাকছে। তখন আমি গেলাম কি জন্য ডাকছে শুনতে। তারপর তারপর কি হলো? শয়তান ছেড়ি সুন্দর করে ডেকে নিয়ে বলল, তখনকার প্রপোজে যা বলেছি তাতে সে নাকি রাজি, আমাকে আগে থেকে পছন্দ করে। তখন আমি রাজি না বলে আমায় আমার বাড়িতে আমার রুমে আমায় ধর্ষণ রেপ করার চেষ্টা করছিল। কি সাংঘাতিক ব্যাপার, বলিস কি? হুম, তুই বল, আমার সর্বনাশ হয়ে গেলে এই মুখ দেখাবো কি করে আমি মানুষকে? হ্যাঁ, বলি কি? তোর সর্বনাশ হওয়ার মতো আছেই কি শালা? যাই আছে সেটাই তো আমার বইয়ের সম্বল, তাই না? তা ঠিক বলেছিস। আজকাল ছেলেদের কোনো নিরাপত্তা নেই মেয়েদের জন্য। সুন্দর ছেলে দেখলেই ইফটিজিং করা শুরু করে। হুম, যেমনটা আমি আরোহীকে ডিয়ারে করেছি বলে আমায় চেষ্টা করছে ধর্ষণ করতে। তা আরোহী চাই কি? এখন বলছে প্রেম করতেই হবে। তাহলে তো ভালো, তো প্রেম কর। একমাত্র তোর ফুফাতো বোন, টাকা পয়সা সবই পাবি। কি বলছিস? এই দজ্জাল মেয়ের সাথে প্রেম করব? দেখতে মাশাল্লাহ, চরিত্র আস্তাগফিরুল্লাহ, মুখের ভাষা নাউজিবিল্লাহ, চলাফেরা সে আর কি বলবো। দেখলে কেউ বলবে না মেয়ে, পুরাই ছেলেদের স্টাইলে ঘোরাঘুরি করে। তখন যা দেখেছিলাম দিনের বেলা ভূত আর কি। এই তো ভালো, বিয়ে করে একটা গেঞ্জি দুজন পরবি, একটা প্যান্ট দুজন পরবি, এক লুঙ্গি দুজন পরবি। আর মায়ের গুলি, গুতা পিটানি এগুলা কি তুই খাবি? সে আমি কেন খাবো, তুই খাবি। আমার এত খাওয়ার শখ নাই, এমনি ভালো আছি। এজন্য বলছি প্রেম করব না। দেখি কি করে রাজি করাই। ওই শালা, তুই শয়তান। ওই কুত্তা, অভির বাচ্চা অভি, তুই ঘর থেকে দৌড়ে পালিয়ে এলি কেন? দাঁড়া তুই। আস্তাগফিরুল্লাহ, দেখছিস মুখের ভাষা, এর সাথে করব প্রেম?
তুই থাক, আমি গেলাম। এ বলে দৌড় দিলাম। পিছনে আবিরও দৌড় দিল। এই জিনিসটা আসলো কোথা থেকে? পিছনে ফিরে দেখি ডাইনিটা একটা লাঠি নিয়ে পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আমাকে বলতে লাগলো, অভির বাচ্চা অভি, তুই দাঁড়া। তুই আমায় ধাক্কা দিয়ে ফেলে তুই ঘর থেকে দৌড়ে পালিয়ে এলি কেন? দাঁড়া। তো কি করব? রোম্যান্স করবো নাকি? আমার এত শখ নেই তোমার মতো দজ্জাল মায়ের সাথে প্রেম প্রীতি করার। শালা কুত্তা, বান্দর, বিলাই, ছাগল, হাতি, টিকটিকি, গরু, গাধা, তুই প্রেম করবি না মানে? তোর করতেই হবে। প্রেমে ফেলেছিস কেন তাহলে আমায়? বন্ধু, হে তো আমাদের বাংলাদেশের রিনা খানের নানি। বাবা, তোরে কি গালি দিচ্ছে নাকি গালির কবিতা বলছে? জিন্দিগিতে এত গালির নাম একসাথে শুনি নাই। এখন বুঝ কেন প্রেম করতে চাইছি না। তোমারে কি কইছি প্রেমে পড়তে? আমি করুম না প্রেম। তাহলে তুই রাস্তায় প্রপোজ করলে কেন? এখন আমি রাজি মানে তুই রাজি? বল আমার সাথে প্রেম করবি? না, আমি করব না প্রেম, তুমি করোগা। কি মনে করেছিস দৌড়ে পালিয়ে আমার থেকে দূরে থাকতে পারবি? কখনো না। কতক্ষণ পালিয়ে থাকবি? একদিন না একদিন রাজি তোকে হতেই হবে। মনে রাখিস, আমি আরোহী। আর এই আরোহী একবার যা বলে তাই করে, যা চায় তা নিজের করেই ছাড়ে। তোর ওপর আমার চোখ পড়েছে মানে তুই আমার। এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই আমার কাছ থেকে তোকে নেওয়ার। এ বলে আরোহী হাতের লাঠি ফেলে দিয়ে বাসায় আসতে লাগলো। তখন দেখলো আম্মু শুকনো গাছের ডাল নিয়ে আসছে। তা দেখে দৌড়ে আরোহী আম্মুর কাছে গেল। তখনই আম্মু বলে উঠলো, কি রে আরোহী, কোথায় গিয়েছিলি ওইদিকে? আর কোথায় যাব? তোমার বজ্জাত পোলার পেছনে দৌড়ে গেছিলাম। কেন, কি হয়েছে? অভি আবার কি করলো? কি আর করব? তোমার পোলা কি আমার কথা শোনে? শোনেই না। বললে একটা, করে আর একটা। তাই দৌড়ানি দিছি, ধরতে পারলে দিতাম ইসমাইল। আচ্ছা কারণটা বল, কেন, কি হয়েছে? সে কথা থাক, পরে বলবো। আগে বলো কি ব্যাপার? তুমি এই গাছের ডাল দিয়ে কি করবা? কই নিয়ে যাও? আর বলিস না, এখন গ্যাস থাকেই না। সিলিন্ডার গ্যাস কিনে রান্না করা কষ্টকর, অনেক দাম, বেশি দিন যায় না। তাই গাছের শুকনো ডালগুলো নিয়ে নিলাম। গ্যাস না থাকলে মাটির চুলায় রান্না করা যাবে। খুব ভালো করেছে, দাও। তোমার কষ্ট করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। থাক, তোর কষ্ট করতে হবে না, আমি নিজেই নিতে পারবো। কই নিয়ে যাও? এটা বলে আরোহী গাছের শুকনো ডালগুলো নিয়ে যেতে লাগলো। তখন আম্মু বলে উঠলো, তুই আসলে তোর জ্বালায় আমি কাজ করতে পারি না। খুব ভালো করেছো, দাও। তোমার কষ্ট করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। বেশি কথা না বলে দাও তো। আমি থাকতে কোনো কাজ করতে দিব না। ভবিষ্যতে তো আমারই কাজে লাগবে, তাই আগে থেকেই কাজ করে শিখে নিচ্ছি। এইখানে আছিস, ঘুরে ফিরে যাবি, তা না করে করিস কি, আমায় বসিয়ে রেখে গিয়ে তুই কাজ করিস। কোথায় একটু ঘোরাঘুরি করবি তা না, এগুলো করবি তোর বাসায়? কেন, এটা কি আমার বাসা না? তা হবে না কেন? এটাও তো তোর বাসা, কিন্তু আম্মুকে পুরো কথা বলতে না দিয়ে আরোহী বলল, তাহলে আবার কিন্তু কেন? আমার বাসায় আমি কাজ করব, তাতে তোমার কি? আচ্ছা ঠিক আছে, কর, কিছু বলবো না। কথায় আছে না, কাজ না করলে ভাত খামু কি করে? আর আমি কাজ না করলে তোমার মন জয় করব কি করে? তোমার মন জয় করলে পুরস্কার হিসেবে তোমার পোলারে পামু। আর এদিকে আমিও লেগে আছি। আরোহী ভাবতে ভাবতে চলে গেল আমার সাথে। এদিকে অভিয়ার আবির বেশ কিছু দূরে গিয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। তখন আবির বলে উঠল, আমার কি মনে হয় জানিস অভি, কি? আরোহী তোর পিছু ছাড়বে না। সেটা তো আমিও জানি, কি করা যায় বলতো? আমি শুনছি সিনিয়রদের ভালোবাসা নাকি একটু অন্যরকম, বেশি, একটু কিউট, পাগলামি ভালোবাসা, রাগ অভিমান রোমান্টিক বেশি থাকে। যাকে ভালোবাসে একবার মন থেকে তাকে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য সব কিছুই করতে পারে। আমার মনে হয় তোর উচিত আরোহীর সাথে প্রেম করা। সুখে শান্তিতে সিঙ্গেল দিন কাটাচ্ছি, তো সহ্য হচ্ছে না তাই না? শালা, আমার সুখে থাকতে ভূতে কিলাই নাই যে আরোহীর সাথে প্রেম করব। তুই কি মনে করিস আরোহী তোর পিছু ছাড়বে? আমার তো মনে হয় না কখনো। আরোহীর ইচ্ছাতে তো কিছুই হবে না। আমি রাজি না হলে আরোহী কি করবে? দেখিস তুই আবার একদিন প্রেমে টেমে না পড়ে যাস। আমি পড়বো ওর প্রেমে?
তৌবা তৌবা নাউজুবিল্লাহ। ওর মুখের ভাষা শুনছিস? বিয়ের আগে প্রেম করার আগেই এই অবস্থা। একবার ভাব, প্রেম করে বিয়ে করার পর কী অবস্থা হবে। পিটানি, কিল ঘুষি, মাইর, তামা তামা করে ফেলবে। সিনিয়রদের মন কিন্তু নরম থাকে, যেমন ভাবছিস তেমন না। বুঝছি তুই আরোহীর দলে, তাই ওর পক্ষে কথা বলছিস। তুই থাক, আমি গেলাম। উঠে দাঁড়াতে দেখলাম আব্বু আসে, তাই কাছে গিয়ে বললাম, আব্বু, দোকান বন্ধ করে চলে আসছো? বিকেলের দিকে একটু তুই গিয়ে বসবি। আজ আমার একটা কাজ আছে, সন্ধ্যার মধ্যে চলে আসবো, তখন তুই বাসায় এসে পড়িস। ঠিক আছে। তারপর আব্বুর সাথে বাসায় চলে আসলাম। এসে আব্বু আরোহীর খোঁজ খবর নিল, বাসার সবার খোঁজ খবর নিল। একটু পরে সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আব্বু চলে গেল, আর আমি এসে দোকান খুললাম। সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করে চলে আসি বাসায়। এসে ফ্রেশ হয়ে পড়তে বসি। রাত 10টা অবধি পড়লাম। আরোহী বেশ কয়েকবার এসে জ্বালিয়ে গেছে। আব্বু আসলো 10:30টায়। তারপর সবাই একসাথে বসে খাবার খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমাতে আসি। নিজের রুমে এসে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। বেশ কিছুক্ষণ পর আরোহী রুমে আসলো। তা দেখে বলে উঠি, এত রাতে আমার রুমে আসছো কেন? যাও। কেন? আসলে কি হয়েছে? সমস্যা আছে, যাও নিজের রুমে। না, যাবো না। প্লিজ যাও তো, ফাজলামো করো না। তাহলে ভালোবাসিস বল, আর চুমুতে তাহলে যাবো। ব্ল্যাকমেল করছো? মনে কর তাই। তাহলে আমি রুম থেকে চলে যাচ্ছি। এটা বলে উঠে রুম থেকে বেরোতে যাব। তখন আরোহী হাত ধরে একটা টান দিয়ে নিজের কাছে এনে বলল, দেখি কতদিন তুই আমায় ভালো না বেশি দূরে থাকিস। আমি তোর পিছু ছাড়বো না, দেখিস তোকে আমি নিজের করেই ছাড়বো, রাজি করাবই। এটা বলে আরোহী ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে লিপকিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে ঘাড়ে একটা কামড় দিয়ে বলে উঠল, প্রেমে রাজি না হলে এই আরোহী কি করতে পারে আগামীকাল থেকে দেখবি, আর দেখবি এই আরোহীর জ্বালা কি। এ বলে আরোহী নিজের রুমে চলে গেল। মনে মনে গালি দিতে লাগলাম, শয়তান মাইয়া, লুচু মাইয়া, খালি আমার ঠোঁটের উপর পড়ে থাকে। প্রেম জীবনেও করতাম না আমি। এইসব গালি দিতে দিতে শুয়ে পড়লাম। সকালে আমাটাকে ঘুম ভাঙলো। উঠে ব্রাশ করে গোসল করতে যাব, কারণ কলেজে যেতে হবে। তাই গ্রামে সাধারণত সবাই বেশিরভাগ লুঙ্গি গামছা ব্যবহার করে। আমিও বাসায় থাকলে এগুলোই পরি, কিন্তু গোসল করতে যাওয়ার জন্য গিয়ে দেখি লুঙ্গি গামছা, এমনকি নিজের শার্টটাও ঘরে নেই। বিড়বিড় করে বললাম, কি ব্যাপার, লুঙ্গি গামছা শার্ট আজ গেল কই? লুঙ্গি কি ভূতে নিয়ে গেল নাকি? না চোরে নিয়ে গেল? বুঝলাম না। আজকাল চোর জিনিসপত্র রেখে কাপড় চুরি করা শুরু করলো নাকি, নাকি ভূতে পড়া শুরু করলো? খুঁজছি, কিন্তু খুঁজে না পেয়ে আমাকে ডাকতে ডাকতে রুমে গেলাম। আমার রুমে গিয়ে অবাক, কারণ গিয়ে দেখি আরোহী লুঙ্গি শার্ট পরে আয়নার সামনে বসে আছে। চোখে একটা চশমা দিয়ে গামছা গলায় পেঁচে রেখেছে। আমি তো ব্যাককেল হয়ে গেছি। ওই শয়তান ছিঁড়ি, ঘরে কি কাপড় নেই যে আমার লুঙ্গি আর শার্ট পরে আছিস? কামটা করছে কি? 100 বার পরবো, 1000 বার পরবো, তোর কি? আবার বলে আমার কি? আমার কাপড় পরে আমায় বলে আমার কি? দেখ না, আমায় লুঙ্গি গামছার সাথে কত হট লাগছে, তাই না? আল্লাহ, তুমি এই ছেড়ির মাথায় একটু বুদ্ধি দাও। শয়তান ছেড়ি, দে আমার কাপড়। দিব না, আমি পরছি না। কাপড়ে কি নাম লেখা আছে নাকি যে আমি পরতে পারবো না? এটা তোমার কাপড় না, এটা আমার। তোর আর আমারটা একই কথা, বিয়ের পর তোরগুলাই পরবো, তাই আগের থেকেই পড়া শুরু করলাম। আমার ঠেকা পড়ছে তোমারে বিয়ে করতে। আমি কিন্তু আব্বুকে ডাকবো। জলদি দাও, আমি কলেজে যাব। আব্বু বাসায় নেই, আমি দিব না। আমি জীবনেও কখনো দেখি নাই মেয়েদের লুঙ্গি শার্ট পরতে। এখন তো দেখছিস, আর এটাই তো তোর প্রতি আমার ভালোবাসা। আর ভালোবাসা আছে দেখেই তোর সব কিছু ভাল লাগে আমার কাছে, তাই পড়েছি। এখনও তো কিছুই করি নাই। প্রেমে রাজি না হলে আরও কত কিছু দেখবে। বাংলাদেশে কি আর ছেলে চোখে দেখো না? আমার পিছনে পড়ে আসো। না, আমি তো তোরেই শুধু দিনে রাইতে স্বপ্নে দেখি। তাহলে দিবা না? দিব, আগে ভালোবাসিস বল তাহলে। না, বলবো না। তাহলে আমিও দিব না। ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? এখনো তো ব্ল্যাকমেল করা শুরুই করলাম না। তোর ভালোবাসা পাওয়ার জন্য সবই করতে পারি, এটা তো সবে শুরু।
ঠিক আছে, বুঝতে পারছি। আমি আম্মুকে গিয়ে বলছি। আম্মু আসলেই এমনিতেই দিবা। যা, তাতে আমার কি? কোনো লাভ নেই, আমি দিব না। রেখে আম্মুকে বাইরে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে কিছুটা দূরে দেখি বসে আছে। কাছে গিয়ে বললাম, আম্মা দেখো না, আরোই আমার শার্ট গামছা লুঙ্গি নিয়ে গেছে, দিচ্ছে না। কেন নিয়েছে? আরোহী এইগুলা দিয়ে কি করবে? আমি চাইলাম দিল না, বলে সে নাকি পড়বে। বলিস কি, এই মাইয়ারে আবার কোন শয়তানে ধরলো? কোনো মাইয়া মানুষ লুঙ্গি শার্ট পরে? যাও গিয়ে এনে দাও। আমায় দিচ্ছে না, আমি কলেজ যাব গোসল করে। থাক, এখন না দিলে পরে এমনিতেই দিয়ে দিবে। এখন গিয়ে তোর আব্বার গামছা লুঙ্গি পরে গোসল করে নে। না, তুমি আমারটা এনে দাও। আমি এখন পারবো না। আমি ধান ক্ষেত দেখে আসছি, ক্লান্ত লাগছে। আর আরোহী সকাল থেকে সব কাজ করছে, বাড়ির রান্না, থালা বাসন ধোয়া, সব পরিষ্কার করা, সবই। এখন গিয়ে ওরে আমি কিছু বলতে পারবো না। পারলে তুই গিয়ে নিয়ে নে, নয়তো যা। বাহ রে বাহ, তুমিও দেখি আরোহীর দলে। ঠিক আছে, লাগবে না। কেমনটা লাগে? শয়তান ছেড়ি, নাকি আমার লুঙ্গি শার্ট পরবে? এইটা কোনো কথা? প্রেমে রাজি হয় না বলে কাপড় নিয়ে যাবে? যাই করতে থাকুক, আমি তো করবই না। বাসায় গিয়ে আব্বুর গামছা আর লুঙ্গি নিয়ে চলে আসলাম। আর ওই খুশিতে ডান্স করছে। তারপর গোসল করে রেডি হয়ে নিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে কলেজে যেতে লাগলাম। তখন আরোহী পিছন থেকে বলে উঠল, জানু, কলেজ থেকে জলদি আসবে, আর একটা চুমু দিয়ে যাও তো। দূরে যা শয়তান ছেড়ি। এই বলে কলেজে চলে আসলাম। বাসা থেকে 20 মিনিট লাগে কলেজে আসতে। এসে দেখি আবির চলে আসছে। তখন গিয়ে বলে উঠলাম, কি রে হালারপুত, আমায় আজ না নিয়ে চলে আসলি কেন? কি আর বলবো, রাহুল ফোন করলো, তাই ওর কাছে গেলাম। যাওয়ার পর রাহুল বলল সে নাকি গিয়ে ফ্রেন্ড ক্লাবের সাথে ফুটবল ম্যাচ রেখেছে আগামীকাল। বলিস কি? ফ্রেন্ড ক্লাব ওই যে পাশের এলাকার রাসেল ভাইয়ের না? হুম, ওটাই। ওরা কি একটাও ভালো? সব কয়টা ডেট ফেল খাইয়ে নামে, উড়াধুরা মারে। এই জন্য গিয়েছিলাম রাহুলের কাছে। গতবার একটা ম্যাচ খেলে তিনজনের পায়ের অবস্থা খারাপ করে দিয়েছিল মেরে। রাহুল বলল এইবার তেমন কিছু হবে না। আমি খেলবো না এবার, তোরা খেলিস। তোর নামটা আগেই আছে। আগামীকাল বিকাল 3টায় এই কলেজের মাঠে থাকিস। ম্যাচ জিততে পারলে প্রতিজনকে 3,000 টাকা করে দেওয়া হবে। তার মানে এবার বাজিটা বেশি করে ধরছে। হুম, কিন্তু তোর 1500 টাকা দিতে হবে। রাহুল বলল গতবার এই রাগটা এইবার মিটাবে, তাই রাগছে খেলা। ঠিক আছে, খেলবো। চল ক্লাসে যাওয়া যাক। আচ্ছা চল। আর হ্যাঁ, আমাদের টিমের জার্সি পরে আসবি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপর কথা বলতে বলতে আমি আর আবির ক্লাসে চলে এলাম। রাহুল আজ কলেজে আসেনি। ক্লাসে গিয়ে সবগুলো ক্লাস করে একে একে করে তারপর বের হলাম। কলেজ থেকে বের হয়ে আবির আর আমি হাঁটতে লাগলাম। আবির বলে উঠল, কিরে, আরোহী কি তারপর কিছু বলেছে তোকে? শুধু কি বলছে, আমার শার্ট লুঙ্গি গামছা নিয়ে গেছে, এগুলো নাকি সে পরবে, রাজি হয় না বলে। বলিস কি, মেয়ে মানুষ লুঙ্গি পরে? পরে কি, আরোহী সকালে পড়ছে। বলিস কি, তোর লুঙ্গি পরেছে? যাক, ভালোই হলো। বিয়ের পর তোর টাকা বেঁচে যাবে। দূর সাই, বাদ দে ওর কথা, পাগল ওটা। আমি আর আবির কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেলাম, যে যার বাসায়। বাসায় গিয়ে দেখি আমার শার্ট পরে আরোহী ঘোরাঘুরি করছে। আরোহী বলে উঠল, জানু, আইয়া পড়ছো? না, আমি আহি নাই। জানো, তোমারে অনেক মিস করছিলাম এতক্ষণ। কে বলছে মিস করতে? আজাইরা। এটা বলে সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে জলদি খাবার খেতে আসলাম। তখন আম্মু খাবার দিয়ে বলল, অভি বাবা শোন, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আরোহীর সাথে মার্কেটে যা তো, ওর নাকি কি লাগবে। আমি পারবো না, তুমি যাও, আমার কাজ আছে। আমি যাইতাম, কিন্তু বাসায় একটু কাজ আছে, ক্ষেত দেখতে যাইতে হবে। তুই নিয়ে যা না বাবা, না করিস না। অভি, আরোহীকে নিয়ে মার্কেটে যা, আর একটু ঘুরিয়ে নিয়ে আসবি। আব্বু বলাই যেতে হবে। আব্বুকে বেশ ভয় পাই। এই মাইয়া কি শান্তি দিবে? জীবনেও না। জানি কিছু না কিছু একটা করবেই। চুপচাপ খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আরোহীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। বাসা থেকে মার্কেট যেতে রিক্সা দিয়ে 20 মিনিট লাগে। বাসা থেকে বের হয়ে টানিটা শান্তভাবে আসলো, কিন্তু রিক্সায় উঠে বসার পর থেকেই শুরু হলো আরোহীর পাগলামি। রিক্সায় উঠে বসতেই হাতটি চেপে ধরলো। কি করছো? হাত ছাড়ো।
রাস্তায় মানুষ আছে। চুপচাপ থাক, বেশি কথা বলে চিৎকার দিয়ে উল্টাপাল্টা বলে ফাঁসিয়ে দিব। হ্যাঁ, এটাই পারবে ব্ল্যাকমেল করতে। করো, ঠিক আছে, আমিও পরে দেখে নিব। সে পরে দেখা যাবে, এখন আমায় আমার কাজ করতে দে। এটা বলে আরোহী হাত ধরে কাঁধে মাথা রাখলো। বেশ কিছুক্ষণ পরে আরোহী কাঁধে গলায় চুমু খেতে লাগলো। কি করছো, সরো। কিন্তু আরোহী নিজের মতো করে চুমু দিয়ে যাচ্ছে আর নিঃশ্বাস ফেলছে দ্রুত। আরোহী বলে উঠল, কেন জানি তোর কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তোর নেশায় মাতাল হয়ে যায়। তোর ছোঁয়া পাওয়ার জন্য মনটা ছটপট করতে থাকে। একবার চোখের দিকে তাকিয়ে দে, তোর জন্য কতটা ভালোবাসা আছে। এটা বলে আমার কপালের সাথে আরোহী কপাল মিলিয়ে চোখে চোখ রেখে বলে উঠল, দেখ না, আরে দেখ না, এই চোখে তোর জন্য কতটা ভালোবাসা জমা আছে। কেন বুঝিস না? দেখ না, বুকে কান পেতে শোন, হার্টবিটটা কতটা বাড়ছে। তোকে কাছে পাওয়াতে আরও কাছে পেতে চাইছে। নিস্তব্ধ হয়ে গেছি, কি বলবো বুঝতে পারছি না। তখনই আরোহী ঠোঁটগুলোকে নিয়ে নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। কিছুক্ষণ পর আরোহী ছেড়ে দিয়ে বলে উঠল, তোর ঠোঁটটা হেভি টেস্ট, মন চাই তোকে সহ খেয়ে ফেলি। এজন্য আসতে চাইনি, জানতাম উল্টোপাল্টা কিছু একটা করবে। দয়া করে এবার এগুলো পাগলামি বন্ধ করো, ভাল লাগছে না আর। ঠিক আছে, আর হ্যাঁ শোন, তোকে অনেক ভালোবাসি। আমি তোর নেশায় আসক্ত হয়ে গেছি। আমি যদি তোকে না পাই তাহলে এই আরোহী আর কারো হবে না, মনে রাখিস। রিক্সাওয়ালা এখানে নামাবে কি না জিজ্ঞেস করতেই তখন আরোহী হ্যাঁ বলে নেমে পড়ল। রিক্সা থেকে নেমে আরোহী ভাড়া দিয়ে মার্কেটে গেল। গিয়ে আমার জন্য শার্ট প্যান্ট আর আব্বা আম্মুর জন্য কেনাকাটা করে নিল। এ ফাঁকে লুকিয়ে আরোহীর জন্য একটা শাড়ি নিলাম। আমার হাতে বেশ কিছু শপিং থাকায় আরোহী বুঝতে পারিনি। শপিং করে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি জলদি নিজের রুমে গিয়ে শাড়িটা লুকিয়ে রাখলাম। পরে এটা আরোহী যাওয়ার দিন দিব। তারপর আরোহীর রুমে গিয়ে শপিংগুলো রাখলো। আরোহী গিয়ে ফ্রেশ হয়ে আম্মু আব্বুর জন্য যা নিয়ে আসছে ওগুলো দিল আর আমার শার্ট প্যান্ট দিল। এগুলো দেখে আম্মু আরোহীকে বকা দিতে লাগলো। যাই হোক, পরে নিয়ে রেখে দিল। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। বুকে ভারী কিছু অনুভব করে তাকে দেখি আরোহী কোলবালিশের মতো করে আমাকে জড়িয়ে ধরে শক্ত করে শুয়ে আছে। আমি তো অবাক হয়ে গেছি, এখানে আরোহী কি করে আসলো। আস্তে করে আরোহীকে ডাকতে লাগলাম যাতে পাশের ঘরে থাকা আব্বু আম্মু না শুনতে পাই, কিন্তু আরোহীকে ডেকেও উঠাতে পারছি না। তাই বাধ্য হয়ে আরোহীকে কোলে করে তার রুমে রেখে আসলাম। এসে শুয়ে পড়বো, তখনই গলায় হালকা ব্যথা অনুভব করলাম। আয়নার সামনে গিয়ে আয়নায় নিজের দিকে তাকাতেই অবাক, কারণ গলায় কাঁধে গালে কামড়ের দাগ। আর বুঝতে বাকি রইল না এটা আরোহী করেছে। না, আর না, বহুত জ্বালিয়েছে। আর না, এবার কিছু একটা করতে হবে। এসে শুয়ে পড়লাম আর আরোহীকে নিয়ে ভাবতে লাগলাম, আরোহী তো পাগলের মতো আমাকে সত্যি ভালোবাসে। তাহলে কেন তিতা করলার মতো তিতা হয়ে আছি, মিষ্টি হতে কেন পারছি না? কেন আরোহীর মতো মিষ্টি ভালোবাসতে পারছি না? কেন তার প্রতি ফিলিংস আসছে না? এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো আরোহীর দুষ্টুমিতে। ঘুমের মধ্যে লিপকিস করেছিল, যার কারণে ঘুম ভেঙে গেছে। আরোহী কিছু বলার আগেই বললাম, ঘুমের মধ্যে কেউ লিপকিস করে নাকি? মারার চেষ্টা করছো নাকি? তো কি করব? তুমি আমায় ওই ঘরে রেখে আসছো কেন রাতে? তাহলে কি করব? তুমি আমার রুমে আসছো কেন? এটা আমার রুম, এটা তোমার রুম না। আমি আমার জামাইয়ের রুমে আসছি, তোমার কি? তোমারে কে সাহস দিয়েছে আমায় আমার জামাইয়ের কাছ থেকে আলাদা করার? তোমার জামাই নয় আমি, বুঝেছো? তাই রেখে আসছি। তুমি তো আমার জামাই, তাই তো বউয়ের জন্য লুকিয়ে শাড়ি কিনে নিয়ে এসে লুকিয়ে রাখছো। কি বোঝো আমি বুঝি না? কাম সারছে। এই শয়তান ছেড়ি শাড়ি পাইলো কি করে, জানলো কি করে? আমার জন্য আনলে যেহেতু, তাহলে লুকিয়ে রাখছো কেন? না মানে আসলে হয়েছে, যাও ওঠো, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে যাও। আর হ্যাঁ, শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। এর জন্য আজ রাতে অনেক কিছু দিব তোমাকে, যা তুমি ভাবতেই পারবে না। এ বলে আরোহী উঠে চলে গেল। আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। কলেজে এসে দেখি আবির আসে নাই। কিছুক্ষণ পর আবির আসলো। তারপর একসাথে ক্লাসে চলে এলাম। ক্লাস করে বের হলাম।
কিছুক্ষণ পর চলে আসবি এই মাঠে। এখন গিয়ে খাবার খেয়ে আমাদের টিমের জার্সি পরে চলে আসবি। বেশিক্ষণ লেট করিস না। ঠিক আছে, তাহলে মাঠে দেখা হচ্ছে। সেখান থেকে বাসায় চলে আসলাম। এসে আম্মুকে খাবার দিতে বলে ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে টিমের জার্সির সাথে শর্ট প্যান্ট পরে রুম থেকে বের হতেই আরোহী বলে উঠল, কি ব্যাপার, এগুলো পরে কোথায় যাস? খেলা আছে, ফুটবল, মাঠে যাচ্ছি। আচ্ছা শোন, আমায় নিয়ে যাবি? না, দরকার নেই, তুমি বাসায় থাকো। কেন, গেলে কি হয়েছে? না, সমস্যা আছে, দরকার নেই। না নিয়ে গেলে তাহলে আমার সাথে চল খেল। দূর ছাই, লুচ্চা মাইয়া। এটা বলে আমার কাছে বলে চলে আসলাম। মাঠে এসে দেখি সবাই এসে গেছে। বেশ কিছুক্ষণ ফুটবল নিয়ে প্র্যাকটিস করার পর ওই টিমের লোকও চলে আসলো। কিছুক্ষণ পর খেলা শুরু হয়ে গেল। গতবারের মতো এবারও প্রচুর পরিমাণে আঘাত করে ফাউল করে খেলতে লাগলো। পাশের এলাকার টিমকে রেফারি কিছুই বলছে না। বুঝে গেছি রেফারিকে ঘুষ দিয়েছে। কোনো মতেই ম্যাচটা জিততে পারলাম না। হেরে মন খারাপ করে বাসায় ফিরলাম। সন্ধ্যায় আবিরকে বকা দিয়ে আসলাম। আগামীকাল সব কটাকে ধরবো। দীর্ঘদিন পর খেলায় পা ব্যথা করতে লাগলো। তাছাড়া হালকা পায়ে ব্যথা পেয়েছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা শুয়ে পড়লাম। তখন আরোহী এসে বলল, জিততে পারছিস নাকি হারছিস? হেরে গেছি। জানতাম হারবি। যাও তো, ভাল লাগছে না চাই। কি হয়েছে, ক্লান্ত লাগছে? শরবত বানিয়ে দিবা? কিছু লাগবে না, একটু একা থাকতে দাও। আরোহী আর কিছু না বলে চলে গেল। পা ব্যথা করছে, তাই চুপচাপ শুয়ে রইলাম। রাতে খাওয়ার সময় আম্মু ডেকে গেল খাওয়ার জন্য। কষ্ট করে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। রাতে প্রচুর ব্যথা করতে লাগলো। দীর্ঘদিন পর ফুটবল খেলার কারণে এমনটা হয়েছে। ঘুমাতে পারছি না। রাত 12টা বেজে গেছে, চোখে ঘুম নেই। আব্বামও ঘুমে মগ্ন। তখনই আরোহী রুমে আসলো আর এসে বলে উঠল, হাই ডার্লিং, আই এম কামিং। তোর নানির খালি ঘর, ডার্লিং কইতে আসছে? আমি আমার ব্যথায় বাঁচি না। ডার্লিং, একবার তাকাও, দেখো আমি কি পরছি। তখন তাকে দেখি আমার জার্সি আর শার্ট প্যান্ট পরে আসছে। আমি তো দেখে ব্যাককেল হয়ে গেছি। কেমনটা লাগে? শয়তান ছেড়ি, আমার জার্সির হাফ প্যান্ট গেঞ্জি পরে আসছে। এই শয়তান ছেড়ি, তোরে এইগুলো পরতে কে বলেছে? কেউ বলেনি, আমি পরছি এক্ষুনি, চিন্তা করিস না তুই। এ বলে আরোহী আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। নিজের ঠোঁট কামড় দিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই, একদম না, কাছে আসবে না বলে দিলাম। তোমার মতলব খারাপ, আমি কিন্তু চিৎকার দিব। চিৎকার দিবি তো কি হয়েছে, দে, তাতে আমার কি? এই বলে আরোহী খাটে উঠল। পিছিয়ে এক কোণায় চলে গেলাম। তখন আরোহী বলে উঠল, কাছে আয় না, কেন দূরে সরে সরে যাচ্ছিস? এ বলে আরোহী পায়ে ধরে এক টান দিয়ে একদম কাছে নিয়ে আসলো। এসে ধাক্কা দিয়ে শুয়ে দিল। আমি বিছানায় পড়তেই সাথে সাথে আরোহী আমার উপর বসে দুহাত চেপে ধরে একদম ঠোঁটের কাছে গেল। ছেড়ে দাও প্লিজ, এত বড় সর্বনাশ কইরো না আমার। এখনো বিয়ে করি নাই, সমাজে কেমনে মুখ দেখামো? একদম চুপ, এখন কথা হবে কম, রোম্যান্স হবে বেশি। তুই চাইলেও আর না চাইলেও। প্লিজ এমন পাগলামি করো না। তোর কি মন চাচ্ছে না কিছুই? আমায় দেখ। মানে? মানে এমন একটা হট জিনিস তোর সামনে, কোথায় কিছু করবি তা না করে কান্নাকাটি শুরু করেছিস। সত্যি করে বলো তো, আসলে তুমি কি চাইছো এখন? স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা একত্রে হলে হয়, সেটাই চাই এখন আমি। কি বলছো এসব? হ্যাঁ, যা বলছি ঠিক বলছি, যা ভাবছিস সেটাই চাই এখন। আদর, ভালোবাস। পাগল হয়ে গেছো? আমি তোমার স্বামী বা তোমার বয়ফ্রেন্ড নয় যে এই ধরনের কাজ করব। আমি এমন ছেলে নই। তাহলে তুমি এই কাজ করতে কিভাবে চাইছো, যেখানে আমি রাজি নই? আমি তো তোকে ভালোবাসি, পছন্দ করে, তাহলে আর কি লাগবে? বিয়ে না হয় পরে করব, বাসাটা আগে করে নি। বিয়ে তো দূরের কথা, আমি তো রাজিই না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তোমাকে ভালোবাসি না। বিয়ে করব তো দূরের কথা। শরত উঠো আমার উপর থেকে। উপদ্রবণ বলে কিছু বলছি না, পাগলামি সহ্য করছি। দূর ছাই, পাগল রে বলে লাভ নেই, যা করার আমায় করতে হবে। একবার হয়ে গেলে তখন এমনিতেই রাজি হবি, জোর করেই তোকে নিতে হবে। এ বলে আরোহী সারামুখে চুমুতে লাগলো। ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর হঠাৎ ছেড়ে দিল আর প্রচণ্ড কাঁচতে লাগলো। লক্ষ্য করে দেখলাম আরোহীর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তা দেখে বলে উঠলাম, এ কি, তোমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে কেন? ও কিছু না, এমনিতেই। এখনো বের হচ্ছে রক্ত?
দেখি সরো, পাগল নাকি তুমি? আমি টিস্যু নিয়ে আসছি ব্যাগ থেকে। এটা বলে আরোহীকে সরিয়ে দিয়ে ব্যাগ থেকে টিস্যু নিয়ে আসলাম। তখন আরোহী নাকে রক্ত মুছতে মুছতে বলে উঠল, একটা সত্যি কথা বলবি? বলো। তুই কি সত্যি একটু আমায় ভালোবাসিস না? জানি না আমি। সত্যি কথা বলছি, তোকে ভালোবাসি অনেক আগে থেকেই, কিন্তু বলা হয়নি কখনো। তাই আসছিলাম বলতে, নিজের শেষ সময়টুকু তোকে নিয়ে কাটাতে চাইছিলাম। অবাক হয়ে বললাম, বুঝলাম না, শেষ সময়টুকু মানে কি বলতে চাইছো? কিছু না, তুই হয়তো জানিস না, গোপনে তোর বাবা মায়ের সঙ্গে আমার বাবা মা আমাদের বিয়ে ঠিক করেছিল, কিন্তু একজনের জীবন নষ্ট হবে বলে না করে দিয়েছিল। তাই তুই আর জানিসনি। কি বলছো? জীবন নষ্ট হবে মানে? কার কি জন্য? তাহলে কেন বিয়ে হবে না? বুঝলাম না, বুঝিয়ে বলো। আচ্ছা, আগামীকাল বলবো, কিন্তু আমার কসম কাউকে জিজ্ঞেস করবি না এগুলো। আর আমার কোনো ব্যাপার নিয়ে কাউকে কিছুই বলতে পারবি না। এখন বলো, আগামীকাল না? আগামীকাল বলবো বললাম তো। ঠিক আছে। আদর দিবি না তাহলে আমায়? যাও তো তোমার রুমে তুমি। ঠিক আছে, যাচ্ছি। মনে করেছিলাম কত কিছু হবে, কিন্তু কিছুই হলো না। এ বলে আরোহী কিছুক্ষণ পর নিচের রুমে চলে গেল। এদিকে শুয়ে আরোহীর পেঁচানো কথা ভাবছি। বিয়ের কথা যেহেতু হয়েছে, তাহলে কেন হয়নি? জীবন নষ্ট হবে মানে কার? আমি কি সত্যি ভালোবাসি? নিজেকে নিজেই প্রশ্ন করছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ডাকে ঘুম ভাঙলো। উঠে ব্রাশ নিয়ে বাইরে এলাম। দেখি আরোহী নেই। রুমে গিয়ে দেখি আরোহী সেখানেও নেই, তার কাপড়গুলোও নেই। আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু, আরোহী কোথায়? দেখছি না। সূর্য ওঠার আগেই চলে গেছে। অবাক হয়ে গেলাম। আরোহী চলে গেছে মানে? কি বলছো? চলে গেল কেন? আর আমায় না বলেই চলে গেল? তুই ঘুমিয়েছিলি তাই ডাকেনি। দাঁড়াও, আমি কল দিচ্ছি, বুঝাচ্ছি মজা। আরোহীর ফোনে কল দিচ্ছি, কিন্তু ফোনটা বন্ধ। ফুপুর নাম্বারে কল দিলাম। প্রথম কলটা না ধরলেও দ্বিতীয় কলটা ধরতেই, কেমন আছো ফুপু? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। তোমার মাইয়া কই? বাসায় গেছে? কিছুক্ষণ আগে এসেছে, ঘুমাচ্ছে এখন। দেখো, আমায় না বলেই চলে গেছে। কিছু বলেনি। গতকাল রাতে বললো কিছু কথা বলবে, কিন্তু না বলেই চলে গেছে। আচ্ছা, চিন্তা করিস না, 2-3 দিন পর তুই আমাদের বাসায় আসিস, তখন জিজ্ঞাসা করে নিস। হুম, ঠিক আছে। ফুপা কই? একটু বাইরে গেছে। তোর আম্মু কই? এই তো এখানেই। নাও কথা বলো। আম্মুর কাছে ফোনটা দিয়ে ফ্রেশ হতে চলে আসলাম। ভাবতে লাগলাম আম্মুর কাছে কি জিজ্ঞেস করব। গতকাল আরোহী যে বলল, কিন্তু না, আরোহী তো বলেছে কাউকে জিজ্ঞেস করতে। না, না থাক, কাউকে জিজ্ঞেস করব না। সব আরোহীর কাছ থেকেই শুনবো। 2-3 দিন পর তো যাবই। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। ততক্ষণে আম্মুর কথা শেষে মোবাইল রেখে গেছে। তারপর গিয়ে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম। আম্মু খাবার দিলে খাওয়া দাওয়া শেষ করার পর আম্মু বলে উঠল, অভি শোন বাবা, বলো। 2-3 দিন পর তোর ফুফু বললো যেতে যাস। ঠিক আছে, আমি কলেজ যাচ্ছি তাহলে। এই বলে বাসা থেকে বের হয়ে কলেজে চলে এলাম। একা বসে আছি। আবির এখনো আসেনি। বসে বসে আরবিকে মিস করতে লাগলাম। সকালে দেখিনি, তখনই আবির এসে বলে উঠল, কিরে মামা, কি খবর? রাত কেমন কাটলো? আর বলিস না, পায়ের ব্যথায় ঠিকমতো ঘুমাতে পারি না। এখন হালকা ব্যথা আছে। আমারও সেম অবস্থা। শোন না, সকালে আরোহীকে দেখলাম চলে যাচ্ছে। কখন দেখলি তুই? ফজরের আজান দেওয়ার পর নামাজ পড়তে যাচ্ছিলাম তখন। তা গিয়ে কথা বলেছিস? দূর, তখন কি কথা বলবো? কিছুই না, আমি জাস্ট দেখেছি তাই বললাম। আচ্ছা, একটা কথা বলতো, ভালোবাসার শুরুটা হয় কি করে? তার আগে তুই বল, হঠাৎ এমন প্রশ্ন কেন? গতকাল রাতে আরোহী জিজ্ঞেস করলো ভালোবাসি কিনা। তখন আমি জানি না বলে উত্তর দিলাম। সত্যি বলতে ওর পাগলামিগুলো বেশ ভালোই লাগতো। সকাল থেকে প্রচণ্ড মিস করছি, দেখতে না পেয়ে। এখন খুব দেখতে ইচ্ছে করছে। এটাই ভালোবাসা। তুই তাকে ভালোবাসিস, কিন্তু সেটা বুঝিসনি। কাছে থাকার কারণে এখন দূরে সরে যাওয়ার পর বুঝতে পারছিস, মিস করছিস। মাম্মা, তুই আরোহীর প্রেমে পড়ে গেছিস। বলে দে জলদি। যদি তাই হয় তাহলে বলে দিব। 2-3 দিন পর যাব, গিয়ে বলে দিব। একটা কাজ কর, চল আগামীকাল আমি হাসপাতালে যাব। আমার মামার ছেলে হয়েছে, সেটা দেখতে তুইও চল। সেখানে দিয়ে হাসপাতাল থেকে আমি তোকে দিয়ে আসবো। ভাড়া লাগবে না, গাড়ি নিয়ে যাব। তোর আব্বু আম্মু কি যাবে?
তারা আজ যাবে, আমি আগামীকাল যাব, একটা কাজ আছে তাই। ঠিক আছে, তাহলে কখন যাবি? এই 10টার দিকে এইখান থেকে রওনা দিব। ঠিক আছে। এ বলে দুজন কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। সবগুলো ক্লাস শেষ করে বের হয়ে বাসায় চলে আসি। এসে আম্মুকে বললাম, আম্মু রাজি হয়ে গেছে, কিন্তু আরোহীর আম্মুকে যাতে কিছু না বলে সেটাও বললাম। সারপ্রাইজ দিব গিয়ে। সারাদিন ঘরে বসে আরোহীকে নিয়ে ভাবতে ভাবতে কাটিয়ে দিলাম। বেশ কয়েকবার কল দিয়ে আরোহীকে কলে পাইনি, তখন আরও প্রচণ্ড মিস করতে লাগলাম। এখন বুঝে গিয়েছি সত্যি ভালোবাসি আরোহীকে। রাতে খাবার খেয়ে আব্বুকে আগামীকাল যাওয়ার কথা বললাম। তখন বেশ কিছু টাকা দিয়ে সাবধানে যেতে বলল। আমিও টাকাগুলো নিয়ে খুশি মনে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে নানান কথা ভাবতে লাগলাম। আগামীকাল গিয়ে কি বলে দিব মনের কথা, আর জিজ্ঞেস করব কেন বিয়ে হলো না, আর কার জীবন নষ্ট হবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে কিছুক্ষণ পর আবির তার বাইক নিয়ে আসলো। ওহ, বলতে ভুলে গেছি, আবিরের বাইক আছে, এটা দিয়ে দুজনে যাব। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালে গিয়ে আবিরের মামার ছেলেকে দেখা শেষে সেখানে দুপুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ হাসপাতালের বাইরে ঘুরলাম, কারণ আবির বিকেলের দিকে দিয়ে আসবে, তাই একটু ঘোরাঘুরি করছি। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে হাসপাতালের ভিতরে চলে আসি। ভিতরে এসে একটু হাঁটতে থাকি হাসপাতালের ভিতরেই। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কেবিনের দিকে লক্ষ্য করে দেখলাম ফুপু। এইখানে ফুপুকে দেখে বেশ অবাক। হাসপাতালে কি করছে আরও অবাক হলাম। ফুপাও ডাক্তারের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। লুকিয়ে পড়লাম। আসলে বুঝতে চাইছি কি জন্য এখানে তারা। তখনই আবির ফোন দিল। ওর ফোন পেয়ে ওর কাছে গিয়ে বললাম, দোস্ত, এই হাসপাতালে ফুপু আর ফুপা নিশ্চয়ই আরোহী আছে। বলিস কি, এই হাসপাতালে? কিন্তু কি করছে? সেটাই তো জানি না। আচ্ছা, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো কি হয়েছে। আমি এখন সামনে যাব না। কি জন্য আসে দেখ তো। কোন কেবিনে? ভিআইপি কেবিনে, কিন্তু কত নাম্বার জানি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি দেখে এসে বলছি। আচ্ছা দেখ। আবির দ্রুত চলে গেল। বেশ কিছুক্ষণ পরে এসে বলল, চল আমার সাথে। কোথায়? তোর ফুপু ফুপ্পা আরোহী সবাই চলে গেছে। আমি খোঁজ নিয়ে অনেক কিছুই শুনলাম, যা শুনে সে বিশ্বাস করতে পারছি না। ডাক্তারের মুখ থেকে শুনবি, চল। ঠিক আছে চল। আবিরকে নিয়ে ডাক্তারের রুমে এলাম। দেখি ডাক্তার ফ্রি আছে। গিয়ে অনুমতি নিয়ে কথা বলার জন্য বসলাম। আরোহীর নাম আর কেবিনের নাম্বার বলতেই ডাক্তার যা বলল তা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তার, আরোহীর নামের মেয়েটার কি হয়েছে? দেখুন, সে এমন এক পর্যায়ে আছে, তার হাতে সর্বোচ্চ 1 বছর সময় আছে। মনে হয় না 1 বছর বাঁচবে, তার আগেই কিছু হতে পারে। তাই এই ক্যান্সার এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে এখন কোনো ঔষধে কাজ করছে না। চিকিৎসা করলেও কাজ হবে না। সেটা এখনো হয়নি, যদি হয় তাহলে বিপদ আরও বেড়ে যাবে। ব্রেইনে হালকা রক্ত জমা দেখা দিয়েছে। যদি সেটা কিছু হয় তাহলে তার মৃত্যু খুব শীঘ্রই। কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছি। বিশ্বাস করতে পারছি না নিজের কানকে। কিভাবে বা বিশ্বাস করব? 2 দিন আগেই তো আরোহী আমার সামনে কত দুষ্টমিতে ফাজলামিতে মেতেছিল, হাসিখুশি ছিল, ভালোবাসি ভালোবাসি তোকে বলতো। আর আর শুনছি 1 বছর বাঁচবে। কথাগুলো ভাবতেই নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। বুকে কেউ ছুরির আঘাতে ঝাঁঝরা করে ফেলছে। এখন কি করব কিছুই ভাবতে পারছি না। দু চোখ বেয়ে আপনা আপনি পানি পড়ছে। কিন্তু কেন এত কষ্ট হচ্ছে এর উত্তর জানা নেই। আর 1 মিনিটও বসে না থেকে বেরিয়ে আসলাম কান্না করতে করতে। ভিতরে মনে হচ্ছে হৃৎপিণ্ডটাকে কেউ ছুরিয়াঘাত করতে করতে ঝাঁঝরা বানিয়ে ফেলছে। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কারণ এখন যে আরোহীকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা 1 বছর বাঁচবে, আমি যেন এটা ভাবতে পারছি না। কিরে, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ডাক্তার কি বলল আরোহী 1 বছর বাঁচবে? হ্যাঁ, তাই তো বললো, কিন্তু তুই এখন কাঁদছিস কেন? আমি তো আরোহীকে সারা জীবনের জন্য চাই, 1 বছরের জন্য না। বলিস কি, আরোহী না তোর ফুফাতো বোন? আর তুই না বললি আরোহী তোকে ভালোবাসলেও তুই ওরে কখনো ভালোবাসবি না? তাহলে তুই এখন এগুলো কি বলছিস? আমিও তাকে ভালোবেসে ফেলেছি। ভিতরে কেমন যেন একটা দম বন্ধ হওয়ার মতো চাপ সৃষ্টি হচ্ছে। জানিস, আমার যতবার এখন হারানোর কথা ভাবছি মাথা ঘুরছে। আমি না চাইতেও প্রেমে পড়ে গেছি। এখন কি করব আমি?
আচ্ছা, তোকে এইগুলো কথা কি কেউ বলেনি আরোহীর ব্যাপারে? না, কেউ কিচ্ছু বলেনি। এত বড় একটা বিষয় লুকিয়ে রাখার মানেটা কি? বুঝলাম না। আমিও জানি না। আরোহী বলছিল কিছু কথা আমায় বলবে, কিন্তু কি সেগুলো আমি জানি না, আর জানতেও চাই না। আমি এখন আরোহীকে চাই, 1 বছরের জন্য না, সারা জীবনের জন্য। চল, আমায় নিয়ে প্লিজ, জলদি চল, আমার যে দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, তুই ভেঙে পড়িস না, চিন্তা করিস না, নিজের মনকে সহ নিজেকে শক্ত রাখ, আর চোখের পানি মুছে নে। হাসি মুখে আরোহীর সামনে যাবি, কিছুই বুঝতে দিবি না যে তুই এগুলো জেনে গেছিস। তুই তার মুখ থেকে শুনবি সত্যি কি না। আচ্ছা ঠিক আছে, জলদি চল। বেশ কিছুক্ষণ পরে বাসায় পৌঁছে গেলাম আরোহীদের। আমাকে নামিয়ে দিয়ে আবির চলে গেল। আবির পরে আসবে, কারণ আবিরের আম্মু ফোন দিয়ে হাসপাতালে যেতে বলেছে। তখন আবিরকে বিদায় দিয়ে ভিতরে গিয়ে দেখি ফুপু বসে আছে চিন্তিত অবস্থায়। ফুপু, কেমন আছো? আমাকে দেখে ফুপু চমকে উঠল আর বলে উঠল, অভি বাবা, তুমি কখন এলে? এই তো এখনই। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? তোমার আব্বু আম্মু? সবাই ভালো আছে। ফুপা কই? কোথায় জানি গেল। আরোহী কোথায় ফুপু? উপরের রুমে আছে, যাও গিয়ে কথা বলো, আমি কিছুক্ষণ পর আসছি। আচ্ছা, আমি এখনই আসছি, দেখা করে। এ বলে দৌড়ে উপরে আরোহীর রুমে এলাম। গিয়ে দেখি আরোহী শুয়ে আছে। সামনে গিয়ে দেখি ঘুমিয়ে আছে। আস্তে করে দরজা বন্ধ করে টেবিলের দিকে তাকিয়ে একটা খাতা দেখতে পেলাম। সেখান থেকে একটা সাদা পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে হাত কেটে রক্ত দিয়ে আই লাভ ইউ আরোহী লিখে খাটের উপর তাকিয়ে দেখি আরোহী উঠে বসে আমার দিকে তাকিয়ে আছে। তখন আরোহী বলে উঠল, এগুলো কি করছিস বোকা? চেয়েছিলে তো আমি তোমাকে ভালোবাসি, তাই আমার ভালোবাসা শরীরে রক্তের মাধ্যমে জানিয়ে দিলাম আই লাভ ইউ আরোহী। কথাটা শুনে আরোহী জলদি বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলো। তখনই লক্ষ্য করলো পিছনে লুকিয়ে রাখা হাত থেকে রক্ত ঝরে পড়ছে। তখন আরোহী একটা থাপ্পড় দিয়ে বলে উঠল, তবে কে বলছিল হাত থেকে রক্ত ঝরিয়ে সাদা পৃষ্ঠার মধ্যে ভালোবাসা প্রকাশ করতে? কুত্তা, শয়তান, বান্দর বিলাই! এ বলে বুকে কিলঘুষি মারতে লাগলো। তারপর সাথে সাথে আরোহী তার সুতির কাপড়ের ওড়না ছিঁড়ে হাত পেতে দিল। তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবা তো? বল, যা জানতে চাইবি সব বলবো। আমায় সত্যি ভালোবাসো? কেন, সন্দেহ আছে? হয়তো আছে। তাহলে সন্দেহ দূর করে দিচ্ছি, অনেক ভালোবাসি তোকে। আচ্ছা, ভালোবাসা কি শারীরিক শান্তির জন্য নাকি মানসিক শান্তির জন্য? দুটোই হয়। কতদিনের জন্য? সারা জীবনের জন্য। তাই থাকবে তো সারা জীবন আমার পাশে, আমাকে ভালোবেসে? আরোহী নিস্তব্ধ হয়ে গেছে মনে হয়। আমার কথা শুনে চুপচাপ রইলো। কি বলবে বুঝতে পারছে না। থাকবে তো সারা জীবন আমার পাশে, ভালোবেসে? কি থাকবে না আমার সাথে সারা জীবন? অভি, তোর কাছে অনেক সত্য কথা লুকিয়ে রাখা হয়েছে আমার ব্যাপারে, যা কেউ এখনো বলেনি এবং বুঝতেও দেয়নি। আর আমি না বললে কোনোদিন বলবেও না। আচ্ছা বলো, কি সেই সত্যি কথা যা লুকিয়ে রাখা হয়েছে আমার কাছ থেকে? তোর বাবা মা আমায় তোর পছন্দ করেছিল, চেয়েছিল সম্পর্কটা আরও বাড়াতে। সবাই রাজি ছিল, আমিও রাজি ছিলাম, কারণ তোকে আমি আগের থেকে পছন্দ করতাম। জানিস, তোকে না জানি আমাদের বাসায় বিয়ের কথাবার্তা আসে, কিন্তু তা আর সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কারণ আমি ক্যান্সারে আক্রান্ত ছিলাম, তাই আমি না করি। কারণ আমি চাইনি তোর জীবনটা নষ্ট হোক। ক্যান্সার একটা মরণ ব্যাধি রোগ। সারা জীবন হয়তো তোর সাথে আমি থাকতে পারবো না, তাই স্মৃতি হয়ে থাকতে চাইনি তোর জীবন। কষ্ট দিতে চাইনি, তাই বিয়ে না করার সিদ্ধান্ত নিই। শুধু শুধু তোকে না, কাউকে বিয়ে না করার সিদ্ধান্ত নিই। কিন্তু বেশ কিছুদিন ধরে তোর প্রতি একটু দুর্বল হয়ে গেছি। ভাবলাম শেষ সময়টুকু তোর সাথে হাসি খুশি কাটিয়ে যায়, কারণ আমি সর্বোচ্চ বাঁচবো 1 বছর। প্লিজ এমনটা বলো না। আমার কথা শোন আগে। কিন্তু তা করতে গিয়ে দেখলাম আমারই ভুল হচ্ছে। তুই আসক্ত হয়ে গেলে আমার প্রতি, তখন তো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, কষ্ট হবে। সেদিন রাতে আসার আগে বলেছিলাম না বলবো, কিন্তু রাতে চিন্তা করে দেখলাম আমি ভুল করছি। তাই আমি তোর জীবন থেকে সরে আসতে চাইছি, সেই জন্য এইভাবে না বলে চলে আসছি। তুমি চলে আসার পর বিশ্বাস করো
প্রচণ্ড মিস করতে থাকি। আমি না চাইতেও তোমার প্রেমে পড়ে গেছি। ভেবেছিলাম যতদিন বাঁচবো ভালোবাসবো, তোমাকে ভালোবেসে যাব। তাই ভাবলাম আমার মনের কথাটা বলে দেই। আবিরের সাথে এসে আমি যখন আজ তোমাদের হাসপাতালে দেখলাম, তখনই সন্দেহ হয়েছে। যখন খোঁজ নিয়ে শুনলাম তুমি ক্যান্সারে আক্রান্ত, মাত্র 1 বছর বাঁচবে, তখন আমার মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডটাকে কেউ ছুরিয়াঘাত করতে করতে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছিল। আমি তো 1 বছরের জন্য চাই না, আমি সারা জীবনের জন্য চাই। সেটা এখন কিছুতেই সম্ভব না রে পাগল। এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না। তুই কেন নিজের জীবনটা নষ্ট করবি? অন্য কাউকে বিয়ে করে নিলে সুখী হতে পারবি, আমার সর্বোচ্চ 1 বছর পাবি, এতে তোর কষ্ট আরো বেশি হবে। হলে হোক, তবুও তো বলতে পারবো আমি ছিলাম, আছি, থাকবো যতদিন বাঁচবে। আমার স্ত্রী হয়ে থাকবে, বিয়ে করবে এই মুহূর্তে আমায়। শোন, পাগলামি করিস না। আমি তোকে ভালোবাসি বলেই কথাগুলো বলছি। তোর জীবনটাকে কেন তুই নষ্ট করতে চাইছিস, কষ্ট দিতে চাইছিস? তোমাকে না পেলে যে আমি সত্যি নষ্ট হয়ে যাব। আমি যদি বিয়ে করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? তা নয়, ভালোবাসি বলেই তো বললাম। যতদিন বাঁচবে আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে রাখতে চাই। তোমাকে হাসি খুশি দেখতে চাই, আগের মতো দুষ্টমি ফাজলামো দেখতে চাই তোমার মধ্যে। ঠিক আছে, আমি রাজি, ডাক এইবার কাছে। গিয়ে আরোহীকে জড়িয়ে ধরলাম। আরোহীও আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, শুনেছি পুরুষ মানুষের চোখের পানি নাকি খুব দামি। এত সহজে কারোর জন্য আসে না। যার জন্য এই চোখের পানি ফেলবে সে সত্যি লাকি, ভাগ্যবান। আমি তো ভাগ্যবান হয়ে। আরোহী কিছু বলার আগেই বলে উঠলাম, চুপ, আর কিছুই শুনতে চাই না। আর হ্যাঁ, মৃত্যুর নাম মুখেও আনবে না। এ বলে আরোহী ঠোঁটে ঠোঁট মিলিয়ে এক করে দিলাম। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বললাম, আমার সে শাড়ি পরে রেডি হয়ে নাও, বউ করে নিয়ে যাব তোমার আব্বু আম্মুকে বলে। ঠিক আছিস? আমি তাহলে ফুপার সাথে কথা বলে আসি। না, তুই এখানেই থাক, আমায় শাড়ি পরিয়ে দিবি। লুঙ্গিটা ঠিক মতো পরতে পারি না, আমি নাকি পরিয়ে দিব শাড়ি? একদম হাসবি না, দাঁত বের করে সব দাঁত ভেঙে দিব। আমি পড়ছি, তুই দেখ কিভাবে পড়াতে হয়, শিখে রাখ, এরপর থেকেই তুই পরিয়ে দিবি। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা, তুই বসে বসে দেখ। ঠিক আছে, দেখি, দেখাও। আরোহী গিয়ে শাড়িটা নিয়ে আসলো, সাথে ব্লাউজ ম্যাচিং, হাতে চুড়ি, কপালে টিপ। তো দেখে আমি বলে উঠলাম, এই ছায়া ব্লাউজ পাইলা কই? কেন, রেডিমেড কিনে নিয়ে আসছি। ও আচ্ছা, তাহলে তুমি পরো, আমি ফুপুর সাথে কথা বলে আসি। আবারও কথা বলে? আমি বললাম না বসে বসে দেখ। ওহ সরি, আচ্ছা ঠিক আছে, দেখাও। 2 গালে হাত দিয়ে মনোযোগ দিয়ে আরোর দিকে তাকালাম, দেখার জন্য কিভাবে পরতে হয় শাড়ি। আর ওই ওড়নাটা ঘর থেকে নামিয়ে রেখে আসতে, তুমি জামা কাপড় খুলে ফেলছো কেন? এগুলো না খুলে রাখলে নয়তো শাড়ি ব্লাউজ পরবো কি করে শুনি? তাই বলে আমার সামনে সব দরজা জানালা খুলে ফেলেছো? তো কি হয়েছে, শরমের কিছু নেই, চাইলে চান্স নিতে পারি, বিয়ের আগে আসবি ঘাটে। আসলেই তুমি লুচ্চা। দিব একটা শয়তান কুত্তা বান্দর বিলাই, কিছুক্ষণ পর বিয়ে করবে, তার নাকি আবার শরম করে। চুপচাপ দেখ। নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হয়ে যাবে, আমি না হয় বাইরে যাই, তুমি পড়ো। একটুও না, সামনে বসে থাকবি। তাহলে চোখ বন্ধ করে রাখছি। চোখ কান সব খুলে রাখ, নয়তো সত্যি আমার হাতে মায়ের খাবি। বললাম মায় বাসর করে ফেলি। না, করবে না। একবার শুধু বিয়েটা হতে দে, তারপর বোঝাবো। ঠিক আছে, নিরীহ শিশু ভাইয়া, আমার সাথে এমন করছো তো আমি দেখালুম। হ্যাঁ, যা যা পরে দেখা যাবে, এখন আমায় দেখ। আরই এক এক করে দরজা জানালা খুলে ফেলেছে, আর আমি এক দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছি। আমার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। তারপর আর কি, সেটা শুনতে হয় না, বাচ্চারা বড় হয়ে নেন আমার মতো। শাড়ি পরা শেষে আরোহীর দিকে তাকিয়ে, ইয়া বড় বড়। কি রে, দেখলি তো? ইয়া বড় বড়। শয়তান বান্দর, একটা চড় দিব। আমি ওটার কথা বলতে বলি নাই, শাড়ির কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, সব দেখা শেষ। আল্লাহ দুইটা চোখ দিয়ে সে কত কিছু না দেখাইলো, এপার ওপার সবই দেখা শেষ সেই চোখে। ঝাড়ুটা কই যেন রাখছি? এই না না, সরি, ঝাড়ু খুঁজতে হবে না। এই তো গুড, লাইনে আসছিস। এখন বল, শাড়ি পরা দেখলি তো? দেখলাম,
কিন্তু কি যে দেখেছি নিজেও জানি না। আবার দেখালে ভালো হতো। শয়তান কুত্তা বান্দর বিলাই তুই দাঁড়া। এই বলে আরোহী ঘুষি দিতে গেলে দৌড়ে দরজা খুলে চলে আসি একদম সোজা ফুপুর কাছে। এসে দেখি ফুপা ফুপু দুজনেই চিন্তিত অবস্থায় চুপচাপ বসে আছে। থাকবে না কি জন্য? একমাত্র মেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। টাকা পয়সা সব থাকার পরেও অথচ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিছুই করার নেই তাদের, বসে বসে দেখা ছাড়া। আমি সব কিছু জানার পরেও বললাম, কি হয়েছে ফুপা ফুপু, দুজনেই চিন্তিত অবস্থায় বসে আছো? তেমন কিছু না। তোর বাবা মা কেমন আছে? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালোই আছি রে, খুব। তখনই আরোহী আসলো। আরোহীকে শাড়ি পরা দেখে বলে উঠল, কোথায় যাবি মা? আমি আসছি, তোমাদের কাছেই কিছু কথা বলবো। কি বলবি মা, বল। অভি বল। কি বলবি মা, বল। শোনো, আমি অভিকে সব বলেছি, আমার কি হয়েছে না হয়েছে এটাও বলেছি। আমাদের বিয়ের কথাবার্তা বলতে আসছিলে ওর মা বাবা, কিন্তু আমি না করে দিয়েছিলাম। আচ্ছা, এখন কি হয়েছে বল। আমি আরোহীকে ভালোবাসি, আর আরোহীও নিজেও ভালোবাসে। আমি সবটা শুনে জেনে আরোহীকে এই মুহূর্তে আজকের মধ্যে বিয়ে করতে চাই। আরোহী তাতে রাজি। ফুপু, ফুপা, সত্যি দুজন দুজনাকে আমরা ভালোবাসি। যতদিন বাঁচবে আমার সঙ্গে রাখতে চাই। আরোহীকে তোমরা আমাদের মিলিয়ে দাও প্লিজ। আরোহী মা, তোর সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু একটু ভেবে দেখ। আর কিছু দেখতে হবে না ফুপা, অনুরোধ করছি প্লিজ। আমি আরোহীকে নিয়ে থাকতে চাই, যতদিন বাঁচবে আমার বউ করে রাখতে চাই। ঠিক আছে, আমি বাধা দিব না, কিন্তু তোর বাবা মা কি রাজি হবে? তোমরা সবাই চলো আমাদের বাসায়, অবশ্যই রাজি হবে। আগামীকাল তাহলেই যাই। আজ থাক, রাত হয়ে যাবে। আগামীকাল না আজকের মধ্যে বিয়ে করব, ব্যবস্থা করো। কিন্তু আমার আরোহীর আব্বু, চলো মেয়েটার কথা শুনি, অন্তত হাসি খুশি থাকুক, এটাই চাই। যা বলছে করি। ঠিক আছে, রেডি হয়ে বাসার সামনে আসো, আমি গাড়ি নিয়ে আসতে বলেছি। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আব্বু। ফুপু রেডি হতে চলে গেল, আর ফুপা গাড়ি নিয়ে আসতে গেল। আরোহী আর আমি দুজনে প্রচণ্ড খুশি। ফোন করে বাসায় বলে দিল, আরোহী, ফুপা, ফুপু সবাই আসছি। বেশ কিছুক্ষণ পর ফুপু রেডি হয়ে আসলো। বাসা থেকে বেরিয়ে আসলাম। এসে দেখি আরোহীর আব্বু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর বেরিয়ে পড়লাম। রাস্তায় জ্যাম কম থাকায় খুব বেশি রাত হলো না বাসায় পৌঁছাতে। এসে আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর সবাই মিলে বসলাম। কথা বলতে গিয়ে আব্বুর হাতটা ধরে বলে উঠল, ভাইজান, আমার একটা মাত্র মেয়ে, তারপর আবার ক্যান্সারে আক্রান্ত, সবই তো জানেন। সেদিন আপনারা বিয়ের কথাবার্তা বলতে গেছেন, পরে না করেছিল অভির জীবনটা নষ্ট হয়ে যাবে বলে। কিন্তু এখন দুজন দুজনকে ভালোবাসে, অভি নাকি বিয়ে করতে চায়, আরও চায়। এখন আমি কি করব? কি রে অভি, আমাদের তো এই কথা আগে বলিস নাই। তোমরা কি আমায় বলেছিলে এত কিছু হয়ে গেছে? আর এটা বেশি দিন হয়নি আমাদের ভালোবাসার। আমি বিয়ে করতে চাই। প্লিজ আব্বু, আম্মু, তোমরা রাজি হয়ে যাও। আমরা দুজন দুজনাকে পেলে খুশি থাকবো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আর কথা বাড়াতে চাই না, আমরা রাজি। যেহেতু আমাদের ছেলে আগে থেকে আরোহীকে পছন্দ করে, ও যদি থাকতে পারে তাহলে আমাদের সমস্যা নাই। কখন কবে বিয়ের আয়োজন করতে হবে বলেন? আজকের মধ্যে বিয়ে করিয়ে দিতে বলেছে, দেখেন না রেডি হয়ে আসছে। ঠিক আছে, তাহলে বিয়ের কাজে নিয়ে আসছি, আজকেই বিয়ে হবে। আজ থেকে আমরা তাহলে বিয়াই। আর আমরা তাহলে আজ থেকে বিয়াইন। চলুন বিয়াই, কাজে নিয়ে আসি আমরা। ঠিক আছে চলুন। আর হ্যাঁ অভি, তোর বন্ধুদের খবর দে, ওদের জানিয়ে দে। ঠিক আছে। ফুপার আব্বু চলে গেল কাজে নিয়ে আসতে। আমি চলে এলাম বন্ধুদের নিয়ে আসতে। তারপর এলাকার কিছু মুরব্বি নিয়ে কাজে নিয়ে এসে বিয়েটা সম্পন্ন করলাম। মিষ্টি খাইয়ে, বিরিয়ানি খাইয়ে সবাইকে বিদায় দিয়ে আরোহীকে আমার ঘরে রাখা হলো। এদিকে আমি বন্ধুদের সঙ্গে বাসার উঠানে আড্ডা দিচ্ছি। তখন আবির এসে বলল, বন্ধু, এই নে পলিথিন। পলিথিন দিয়ে কি করব? আর বলিস না, ফার্মেসি বন্ধ, তোর ওইটা পাইনি। আজকে নয়তো পলিথিন দিয়েই চালিয়ে নিস।
শালা হারামি, বাসরাতে তুই পলাথিন দিয়ে চালিয়ে নিতে বলিস? দাঁড়া, যে মারতে যাব তখনই পিছন থেকে আরোহী বলে উঠল, কে কাকে মারছে তা দেখা যাবে, তুই আগে ঘরে আয়। এই রে, আজ আমি শেষ। আরোহী টানতে টানতে ঘরে নিয়ে দরজা বন্ধ করে বলে উঠল, শয়তান কুত্তা বান্দর বিলাই, এই তোর কোনো আক্কেল নেই নাকি? রাত 1টা বাজে আর তুই আমায় একা ঘরে বসিয়ে এখানে আড্ডা দিচ্ছিস? ও সরি, বুঝতে পারিনি এত রাত হয়ে গেছে। হাতে এটা কি? পলিথিন। এটা দিয়ে কি করবি? কিছু না, এমনিতে দিয়েছে বন্ধুরা। আরোহী ধাক্কা দিয়ে খাটে ফেলে উপরে বসে পড়ল। এই কি করছো? ধর্ষণ করব? আমি তোমার নামে মামলা করব। আচ্ছা ঠিক আছে, তা করিস, আগে করতে দে। মানে কি করতে দিব বুঝতে পারছি না। বুঝতে হবে না, বুঝিয়ে দিচ্ছি। এই বলে শরীরের চুলটা ফেলে লিপকিস করতে লাগলো। এই কি করছেন? আর শুনতে হবে না, বাকিটা ইতিহাস। তারপর কি হয়েছে জানতে হলে বিয়ে করেন 6 বছর পর। বাবাই, আম্মু এই মাটির ঘরে আছে, কষ্ট হয় না? না মামনি। তাহলে বলো না বাবাই, আম্মুকে বেরিয়ে আসতে, আমরা নিতে আসছি। আসবে আম্মু, তুমি আরো বড় হয়ে নাও তখন। আমি অনেক বড় হয়ে গেছি, এইবার বলো না আসতে। আসবে মামনি, কেত না। দেখো, তোমার আম্মু তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আম্মু শুনছো, দেখছো, বাবাই মিথ্যা বলে তুমি নাকি আসবে, কিন্তু কই, তুমি তো আর আসো না। আমি কাঁদলেও কই, চোখের পানি মুছে দিতে আসো না কেন? আম্মু কাঁদো না, আমি আছি তো। তুমি পচা, আম্মুকে এই মাটির ঘরে রেখে বড় ঘরে তুমি আছো। আম্মুর কষ্ট হয় না বুঝি এই মাটির ঘরে? বলো না আমাদের ঘরে চলে আসতে। এটাই তো তোর মায়ের আসল ঘর রে মা। তাহলে বলো না বাবাই, আম্মুকে এই ঘর থেকে বেরিয়ে আসতে। আমি একটু দেখবো, কোলে উঠবো। হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন কে এটা। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন। এতক্ষণ যে পাপাই বলছিল আম্মুকে নিয়ে আসতেই বলছিল, এতক্ষণ যে পাপাই বলছিল আম্মুকে নিয়ে আসতে বলছিল, সে আমার আর আরোহীর মেয়ে। নাম রাইসা, মাত্র 5 বছর। কথা খুব সুন্দর করে বলতে পারে। আরোহী এর পৃথিবীতে আর নেই, কিন্তু আমাদের ঘরে একটা মেয়ে হয়েছে। অনেক চেষ্টা করেছি আরোহীকে বাঁচাতে, দেশের বাইরে নিয়ে চিকিৎসাও করিয়েছি, কিন্তু 2 বছর অবধি বাঁচতে পারছে। 1 বছর পর রাইসা জন্ম হয়, আর 1 বছর পরেই আরোহী মারা যায়। এখন আরোহীর কবরের পাশে দাঁড়িয়ে আছি, রাইসা আর আমি। চুপচাপ কথাগুলো শুনছি। রাইসা নিজেও কাছে। মায়ের অভাবটা ভালোবাসা দিয়ে ঠিকই পূর্ণ করে দিচ্ছি, কিন্তু দিন শেষে মায়ের স্থানটা ফাঁকা রয়ে যায়। আর রয়ে যায় আরোহীর ভালোবাসা, সারা জীবন না পাওয়ার বেদনা। কি বলে মেয়েটাকে সান্ত্বনা দিব জানা নেই। ওকে কি দিব? আমি তো নিজেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। ও কাঁদবে না কেন? সবার মা আছে, তার নেই। ছোট থাকতে প্রশ্ন করতো, তখন কিছু একটা বুঝে দিয়েছি। এই কবরকে ঘর বলে পরিচয় করিয়ে দিয়েছি। রাইসা তার মাকে তার সাথে খেলার জন্য, থাকার জন্য বারবার আমাকে বলে নিয়ে আসতে, কিন্তু তা সম্ভব না। আরোহী আর এই পৃথিবীতে নেই, তাকে ফিরিয়ে আনা সম্ভব না। রায়সাকে এমনভাবে কাঁদতে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছি না। রায়সাকে কোলে নিয়ে বললাম, চলো মামুনি, আমরা বাসায় যাই। না, আমি যাব না আম্মুকে না নিয়ে। চলো আম্মু, তোমার আম্মু দেখবে তুমি বড় হলে চলে আসবে। এখন কাঁদলে কিন্তু আসবে না। আম্মুকে একটু আসতে বলো, আমি দেখবো, কোলে উঠবো, তারপর চলে যেতে বলো, তাহলে আর কাঁদবো না। ঠিক আছে, আসতে বলবো। আগে বলো, তুমি দুষ্টুমি করবে না, কাঁদবে না, ঠিক মতো খাবার খাবে? আচ্ছা ঠিক আছে আব্বু, কাঁদবো না। তুমি থাকলে হয়তো রোজ মিথ্যা বলতে হতো না, এত কষ্ট হতো না দুজনের। আমি আজ তোমায় ছাড়া শূন্য। তুমি থাকলে হয়তো আজ আমার রাত জাগতে হতো না, একাকিত্ব অনুভব করতে হতো না। আমি আজও ভালোবাসি তোমায়। দেখা হবে আবারও আমাদের দুজনের ওই দুনিয়ায়। এই দুনিয়ায় হয়তো খুব বেশি দিন পাইনি। আমি সৃষ্টিকর্তার কাছে বলবো, তোমায় যেন আমার করে দেই বাকি জীবনের জন্য। চোখের পানি মুছেই রায়সাকে বুকে নিয়ে সেখান থেকে চলে আসতে যাব। তখন বাতাসে কানে মিষ্টি কণ্ঠে ফিসফিস করে কথাগুলো
ভেসে আসলো, তোমার অপেক্ষায় আছি, আমাদের দেখা হবে। আবারও তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। কে বলল তুমি আমায় ছাড়া শূন্য? রায়শাকে নিয়ে ভালো থেকো, আর আমার চিন্তা করো না। আমি তোমার মনের ভেতর আছি, থাকবো। আমাদের মেয়েকে যত্নে আদরে রেখো, আমি সবসময় আছি, দূর আকাশের তারা হয়ে। গল্পটা এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।